নতুন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 60 পার হয়ে মনে হয় 61তে গেল। তো আমরা 60 নাম্বারই রেখে দিলাম। বিষয় হচ্ছে মৌখিক পরীক্ষার প্রস্তুতি। আমরা সকালে কিছুটা আলোচনা করেছিলাম। তো এখন তুলা লগ্নে ক্লাস শুরু হচ্ছে। লগ্নের পঞ্চমে বিদ্যাভাবে রাহু অবস্থান করছে, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। রাহুর নক্ষত্রে থেকে অবস্থান করছে। তো তাছাড়া ষষ্ঠে শনি রয়েছে, সপ্তমে রবি বুধ চন্দ্র মঙ্গল চারি গ্রহ যুক্ত হয়ে রয়েছে। নবমে ভাগ্যভাবে দেবগুরু দৈত্যগুরু দুজনেই মিলিত হয়েছে। তার উপর রাহুর দৃষ্টিও পড়েছে। তাছাড়া একাদশে কেতু অবস্থান করছে। তো আমরা ছিলাম যে মৌখিক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। দেখুন, জ্যোতিষ শিক্ষার আসলে শেষ নেই। এর শুরুর কোথায় আর শেষ কোথায় এটি ভেবে পাওয়া খুবই দুষ্কর। যেমন ধরেন, এই আপনাদের জেকে দেব স্যার যেমন রপ্ত করেছেন, এই যে রপ্ত করাটা কত কঠিন তা আহ, যখন আপনারা করবেন তখন বুঝতে পারবেন যে কতটা গোছাতে হয় বা কত কিছু মনে রাখতে হয়। আর একাডেমিক শিক্ষায় কিন্তু আসলে এরকম নেই। যদিও আপনারা একাডেমিক শিক্ষা করেছেন, কিন্তু জ্যোতিষ শিক্ষায় এর শেষ বলে কোনো কথা নেই। এমনও, যেমন আমরা সূতিকা গৃহ নির্মাণের একটি কথা শুনেছেন। আপনাদের যদিও আমরা শিখাতে পারিনি, নষ্ট গোষ্ঠী উদ্ধার শিখাতে পারিনি, অনেক কিছু শিখাতে পারিনি, এমনকি উচ্চতর ব্যাচে সিলেবাসে আছে সেগুলোরও ক্লাস আমরা নিতে পারিনি। এমনও বলা সম্ভব যে সূতিকা গৃহে কয়জন ধরিত্রী মাতা ছিলেন, বা ধরেন কটি আলো জ্বলেছিল, আদৌ আলো ছিল কি, দ্বীপ ছিল কি ছিল না, এমন বিষয়গুলোও কিন্তু গণনা করা সম্ভব। কার বাড়ি কেমন ছিল, সে কি ধরনের লোকালয়ে জন্মগ্রহণ করেছিলেন নাকি শহরে জন্মগ্রহণ করেছিলেন, চিকিৎসালয়ে জন্মগ্রহণ করেছিলেন নাকি ধরেন আহ, পথে ঘাটেও কিন্তু মানুষের জন্ম হয়, সেটি জন্মগ্রহণ করেছিলেন। এই যে স্থানগুলো নির্ণয়, মানে আসলে আমরা কিন্তু সেই জায়গায়ও কাজ করতে পারি। তবু আমরা যে একটি কোর্স, হয়তো আপনারা বলতে পারেন যে স্যার তাহলে আমাদের সংক্ষেপে সংক্ষেপে কোর্স সম্পন্ন করে দিলেন। তো সংক্ষেপে নয়, এই কোর্সটি আপনার যাচাই করলে বুঝতে পারবেন যে আমরা কোর্সে আসলে কত কি যুক্ত করতে চেয়েছিলাম। ত্রুটি বিচ্যুতি আমাদেরও থাকবে, শুধু আপনাদের ত্রুটি বিচ্যুতি নয়, আমাদেরও রয়েছে। তবে আমরা চেষ্টা করেছি যে 1 থেকে 60 পর্যন্ত প্রতিটা ক্লাস অন্তত স্যাররা যথাসময়ের আগে যোগদান করেছেন। আপনারা যোগদান করেননি, সেজন্য ক্লাস 5-10 মিনিট লেটে শুরু হয়, কিন্তু স্যাররা কখনো পরে যোগদান করেছেন এরকম আপনারা খুব একটা দেখাতে পারবেন না মনে হয়, যদি টাইমটা লক্ষ্য করে দেখেন। তো হ্যাঁ, এটা ছিল আমাদের একটা চ্যালেঞ্জিং পিরিয়ড, যে এই বছরটা আপনাদের পেয়ে খুশি হয়েছিলাম। তো সেই খুশির আলোকে আমরা বাকি 4টি দিন আমরা কষ্ট করব। তো 4টি দিন বলতে আগামী মাসের 12, 13 আর 27, 28, এই তো। তো 12, 13 হচ্ছে প্রাথমিক ব্যাচের আপনারা উম, তার ফলাদেশের জন্য লড়াই করবেন, আর 27, 28 তারিখ হচ্ছে উচ্চতর ব্যাচের যারা তারা লড়াই করবেন। এরপরেই তো পরীক্ষা শেষ, মানে শেষ হয়ে যাচ্ছে। আর আছেই বা কয়দিন। তো সকালবেলায় আমরা মৌখিক পরীক্ষা নিয়ে আলোচনা করতেছিলাম। আসলে মৌখিক পরীক্ষার আলোচনা করে শেষ করা যাবে না। আমি এখানে একটু উল্টাচ্ছিলাম যে প্রশ্নগুলো নিয়ে, তো দেখলাম একটি প্রশ্নের পিছনে সবসময়ের জন্য আরো 5টি প্রশ্ন এসে দাঁড়ায়। কতগুলো দেওয়া সম্ভব? আর তাছাড়া শিক্ষকরা যখন মৌখিক পরীক্ষা নেন, তখনকার ওই স্থান কাল পাত্র ভেদে বা অডিয়েন্সের উপর নির্ভর করে অনেক সময় বক্তব্য কখনো সাজিয়ে রাখা যায় না। এই মৌখিক পরীক্ষা কখনো কোনো স্যার সাজিয়ে রাখতে পারেন না। এটা যারা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, বিভিন্ন মৌখিক পরীক্ষা দিয়েছেন, এমনকি দেখা যাচ্ছে যারা বিসিএস এর ভাইভা দিয়েছেন, এমন শিক্ষার্থীদের সাথেও আহ, কথা হয় সেই প্রশ্ন টশ্ন নিয়ে। বা এই প্রশ্নোত্তর পর্ব যখন সোশ্যাল মিডিয়ায় দেখি, তখনও মনে হয় যে আসলে প্রশ্নগুলো কখনোই তৈরি করে রেখে হয় না। যে আমরা যদিও 500 প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু এই 500 প্রশ্নের ভিতরেও যে কত প্রশ্ন রয়ে গেছে এটা বলে শেষ করা যাবে না। তো যে ব্যক্তি প্রশ্ন তৈরি করতে পারবে, একটি কথা মনে রাখবেন, এটি বলার উদ্দেশ্য হচ্ছে যিনি প্রশ্ন তৈরি করতে পারবেন তিনি কিন্তু উত্তরটা সহজে দিতে পারবেন। দেখবেন যে স্কুলে 10 জন ছাত্র থাকলে প্রশ্ন করার দায়িত্ব কিন্তু 10 জনেই পায় না। এটি আগে মাথায় রাখবেন।
আবার ১০ জন শিক্ষক রয়েছেন, ১০ জন কিন্তু আপনাদের বোর্ড খাতা বা ওই পরীক্ষার খাতা দেখার সুযোগও কিন্তু ১০ জন পান না। কারা পায়? বিশেষ করে যে স্যাররা পান তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলোতে বিশেষ অভিজ্ঞ থেকে থাকেন। তো আমি আপনাদের কাছে প্রার্থনা করব যে আজকে রাত্রে ধরেন আপনারা এই ৫০০ প্রশ্ন পেলেন। কিন্তু এই ৫০০ দিয়ে আপনারা যদি যে ব্যক্তি ৫০০ দিয়ে ১,০০০, ১,০০০ থেকে ২,০০০ বা ৫০০ থেকে ৫ ৫ ২৫০০ যে তৈরি করতে পারবেন, তিনি বুঝতে পারবেন যে আসলে জ্যোতিষ কিভাবে আপনারা শিখে গেছেন। ওই একটা প্রশ্নের আলোকে আরো কিভাবে প্রশ্ন তৈরি করা যায় সেটি আপনারা একটু চেষ্টা করবেন। এটি পরীক্ষা দেওয়ার জন্য নয়। এই যে আলোচনা করা হচ্ছে এটি শুধু পরীক্ষা দেওয়ার জন্য নয়, যে এটি দিয়ে আপনাদের জীবন গড়ার ক্ষেত্রে। এই প্রশ্নগুলোই কিন্তু কোনো ক্লায়েন্টরা ভাগ্যফল প্রত্যাশীরা আপনাদের কাছে এনে তুলে ধরতে পারে। এটি হচ্ছে জীবন গড়ার বিষয়। যদিও আমরা শুধু একাডেমিক শিক্ষার ক্ষেত্রে মনে করি সিলেবাস হলে ভালো হতো, এমনকি একটি শর্ট কোর্স, শর্ট নোট হলে ভালো হতো। যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি পামিস্ট্রির আলাদা কোর্স থাকে, ভেদিক অ্যাস্ট্রোলজির আলাদা কোর্স থাকে, নিউমেরোলজির আলাদা কোর্স থাকে, বাস্তুশাস্ত্রের তো আলাদা কোর্স থাকেই, কৃষ্ণমূর্তি পদ্ধতিরও আলাদা কোর্স থাকে। তো এই যে আলাদা আলাদা কোর্স থাকলে মনে হয় ভালো শেখা যেত। কিন্তু এই যে একটি শিখতে যেতেন, আরেকটি যখন ক্লাস করতেন দেখতেন ওটি ভুলে যেতেন। এই কম্বিনেশন করা, বিশেষ করে একটির সাথে আরেকটির গুরুত্ব, এটি মাথায় রাখা, মানে এই যে শিখে গেলেন আপনারা যে মাথায় কিভাবে রাখতে হয়, এরপরে দেখবেন যে আলাদা কোর্স করতে আপনাদের আর ভালো লাগবে না। দেখবেন একটি করতে গেলে আরেকটি ভুলে যাচ্ছে। তখন মনে হবে যে আসলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কি শিখিয়েছে। তো সেটি আপনাদের মনে হোক বা না হোক, সেটি আমাদের বড় বিষয় নয়। আমাদের বিষয় কর্ম করা, আমরা সেই মোতাবেক কর্ম করে যাব, এটি হচ্ছে বিষয়। তো আমরা তারপরে যদি আসি যে জ্যোতিষশাস্ত্রে কয়টি করণ রয়েছে। করণ কয়টি আমরা জানি? 11টি স্যার। তাহলে ১১টি করণ চর যদি স্থির চর স্থির দুটি করণ, চরে স্যার অক্ষরে 11টি 7টি আর স্থিরে মনে হয় ভাগে বিভক্ত শুনুন, চরকরণ, স্থিরকরণ। তাহলে হুম। স্থিরকরণ কোনটি আর ইয়ে আপনাদের চরকরণ কোনটি সেই অনুযায়ী আলাদা করে আপনার করণের উত্তর দেবেন। এই তো সুন্দর। তারপরে গ্রহের যে তাৎকালীন মিত্রতা বা শত্রুতা এটা তো জানেনই। সেই সঙ্গে বিশেষ করে ফলিত জ্যোতিষে যে শত্রুতা মিত্রতা যে ফলাফলের ক্ষেত্রে যদি আলাদা করে ধরেন জিজ্ঞেস করা হয় যে ফলিত জ্যোতিষে শত্রুতা এবং শত্রুতা কখনো মিত্রতায় পরিণত হয় কিনা। আজকের প্ল্যানেটে দেখুন তো যে শত্রুতা কখনো মিত্রতায় পরিণত হয়েছে কিনা। আজকের প্ল্যানেটে রাহু পাপ গ্রহ, সে কিনা বৃহস্পতি শুক্রের উপর দৃষ্টি দিল, আবার বৃহস্পতিও রাহুর উপর দৃষ্টি দিল। তাহলে এখানে কি শত্রুতার কোনো কমতি করেছে কিনা, কম করেছে কিনা, বা শত্রুতা বর্ধিত হয়েছে কিনা, বা ধরেন আপনার উম, শত্রুতা থেকে মিত্রতা হয়েছে কিনা। গ্রহগণ একে অপরের দৃষ্টি পরিবর্তন করলে তো স্যার সেক্ষেত্রে শত্রুতার কোনো গল্পই থাকছে না, কারণ একজন যদি আরেকজনকে ক্ষতি করতে যায় তো আবার নিজের ক্ষতি আছে, কারণ তিনিও এই দিকে দৃষ্টি দিচ্ছেন, আমি এই দিক থেকে অন্য জায়গায় দৃষ্টি দিচ্ছি। তো আমি যদি ওনার ক্ষতি করার চেষ্টা করি তো উনি নিশ্চয়ই তার দৃষ্টিটা আমার উপর আছে, তিনিও ক্ষতি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এখানে তো শত্রুতা কোনো গল্প কথা আসে না, দুজনে ব্যালেন্স থাকে এটা বলা যায় একে অপরের দৃষ্টি পরিবর্তন করলে। যেমন এই এই শত্রুতা থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে যে ওই যখন ক্ষেত্র বিনিময় হয় তখন শত্রু মিত্রের গ্রহে আর মিত্র গিয়ে শত্রুর গৃহে ক্ষেত্র বিনিময় হয়, তখন কিন্তু আমরা ক্ষেত্র সিংহাসন যোগ, ক্ষেত্র বিনিময় যোগ, এটি কিন্তু রাজযোগের সমান বলি। সেক্ষেত্রে রাজযোগ ভঙ্গ হয় কখন বা রাজযোগ তৈরি হয় কখন, যদিও যোগ এইভাবে ডিপে আপনাদের নেওয়া হয়নি। আজকে যেমন আপনাদের মনোযোগ আকর্ষণ দেখতেছি ক্লাসে, সকালেও যেমন দেখলাম, এখন বিকালে যা দেখতেছি শুরুর দিকটা, আমার মনে হচ্ছে যে হ্যাঁ সূর্য উদিত হচ্ছে। তো এটি যদি সেই প্রথম থেকে আপনাদের ভিতর পেতাম, তাহলে যে মানে মন ভরে একটু উম, দেওয়ার চেষ্টা করতাম যে জ্যোতিষশাস্ত্র আসলে কি। কিন্তু এই একাগ্রতা কিন্তু আপনাদের ভিতর আগে তৈরি করতে আমরা পারিনি। আগে তৈরি করতে বা আগে বলে কখনো ভিডিও অন করাতে, এমনকি নিয়মিত ক্লাস করাতে, এগুলো বলে পারিনি। দেখেন কত শিক্ষার্থী ধরে গেছে কিন্তু আমরা পারলাম না সেটি করতে। এটি আমরা ব্যর্থ হতাম। না হলে
আমরা কিন্তু 3-3 ঘন্টা করে যে ক্লাস চালিয়ে গেছি, তাতে আমাদের ওই যে যোগ বা উম, একটু যদি যোগের দিকে আমরা যাই, যোগ কত হাজার হাজার যোগ তৈরি করা যায় এই 12টি গৃহে। তো আমরা যদি যোগ নিয়ে একটু লড়তাম, তাহলে যে কি দেওয়া যেত। কিন্তু ওই যে পুঁথিগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তো পুঁথির যোগ মেলে না বিধায় আমরা এটির গুরুত্ব দেই না। কিন্তু পুঁথির যোগ দিয়ে যখন একটি যোগ দিয়ে যখন 5টি যোগ তৈরি করা যায়, তখন না বুঝতে পারবেন যে ওই বাকি 4টি মিলবে, প্রথমটি গ্রন্থের যোগ না মিললেও। না, যদি নাই মিলবে মোটে, তাহলে এই যোগ কেন তো মুনি ঋষিরা তৈরি করেছেন, এটি আগে বুঝতে হবে। তো যাই হোক, আহ তার পরবর্তীতে আমরা জন্মকুণ্ডলিতে লগ্ন বলতে যে বোঝায় সেটা আমরা বুঝেছি, ভাব বলতেও বুঝেছি যে ভাব কয়টি। তো সেটা আমরা ভাব কিন্তু আমরা জানি, এমনকি লগ্ন কি সেটাও বুঝি। কেন্দ্রভাব আমরা কি জানি, যে লগ্নের কেন্দ্র কোনটা? একটা শব্দ স্যার, স্যার লগ্নের কেন্দ্র, এক পাঁচ একটা শব্দ কেন্দ্র। এক চার সাত দশ কেন্দ্র। এক মূল চার হচ্ছে 1-5-9। কত কত? মূল 1 4 7 10। হ্যাঁ, সেটা কি জি সবাই জানেন তো? হ্যাঁ জি স্যার। স্যার। আর ত্রিকোণ স্যার 5 আর 9 না, 1 5 9। 1-5-9 1 5 9 হচ্ছে ত্রিকোণ। হ্যাঁ, 1-5-9 ত্রিকোণ, আর হচ্ছে 1-4 কি শিখলেন? 1-4-7 1 4 10 কেন্দ্র। মেষ, কর্কট, তুলা আর হলো মকর। এগুলো মনে রাখবেন। একজনের উত্তর ভাইবা পরীক্ষায় ভুল হলো, আর একজনে যেন উনার শোনাশুনি একই প্রশ্ন আসলে ভুল উত্তর যেন না আসে, আর একজন যেন কারেকশন করেন। কারণ আমরা তো অতীতে দেখেছি, ভুল হলেও কিন্তু স্যাররা বলেন না যে এটা ভুল না সঠিক, মার্ক দেওয়ার সময় ওনারা দিয়ে যাবেন। কিন্তু ধরেন ওই পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে আমার সাথে যখন কথা হয়, ধরেন মিনিমাম তো আধা ঘন্টা 1 ঘন্টা যে কথা হয় না তা তো না, কথা হয়, তখন কিন্তু এইগুলোই ওনারা তুলে ধরেন যে আপনার অমুক শিক্ষার্থী এই বলেছিল, অমুক শিক্ষার্থী এই বলেছিল। ইন্ডিয়ান স্যাররা কিন্তু এটা নোট করে রাখেন। আমাদের বাংলাদেশের স্যাররা রাখেন কিনা জানি না, তবে আমার মনে হয় রাখা উচিত এটা। তাছাড়া জন্মকুণ্ডলিতে নির্দিষ্ট ভাবটি, নির্দিষ্ট কোনো ভাব যদি একই সাথে কেন্দ্র বা ত্রিকোণে উভয়ভাবে অন্তর্ভুক্ত হয়, তাহলে মর্যাদা বাড়ে না কমে? ভাবপতি বাড়ে ভাব স্যার। স্থানে থাকলে বা কেন্দ্রপতি কেন্দ্র স্থানে যদি একই সঙ্গে থাকে, তাহলে তার ক্ষমতা বাড়ে না কমে? ক্ষমতা বাড়ে স্যার, বৃদ্ধি ক্ষমতা পায়। বাড়ে। পারে স্যার। বর্ধিত হয়। ভাব কিন্তু তখন যদি ভাবপতি পাপস্থ হয় বা ধরেন কেন্দ্রপতি পাপস্থ হয়, তখন কি তার পাওয়ার বাড়ে না কমে? স্যার যদি ভাবপতি ভাবেই বসে থাকে, পাপ দৃষ্ট হয় বা পাপ গ্রহের সঙ্গে যুক্ত থাকে, তো পাওয়ার এখানে কিছুটা কমবে, কিন্তু একেবারে যে কমে যাবে সেটা বলা যাবে না। হ্যাঁ, তাহলে ওভাবে উত্তরটা কিভাবে দিতে হবে? স্যার এই ক্ষেত্রে যদি নৈসর্গিক শুভ গ্রহ হয় কিন্তু পাপ গ্রহ হয়, সেই ক্ষেত্রে ক্ষতিকারকতা কম হবে। কিন্তু যদি নৈসর্গিক অশুভ গ্রহ হয় এবং একই সাথে পাপ গ্রহ লগ্ন সাপেক্ষে এবং সে সেই স্থানে বসলো এবং শক্তিশালী হলো, সেই ক্ষেত্রে এটা ক্ষতিকারক মেষ হবে। লগ্নের মেষ লগ্নের অষ্টমে মঙ্গল আর অপেক্ষাকৃত বেশি রবি যুক্ত ক্ষতিকারক। থাকলো, তাহলে কি হলো? না, মঙ্গল আর চন্দ্র যুক্ত থাকলো, মানে মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিকে মঙ্গল, তাহলে কি হলো? বৃষ হয়, বৃক্ষ হয়, তাহলে বৃশ্চিক বৃশ্চিক কিন্তু চন্দ্রমা নিচে যাচ্ছে, তাই না? এই মেষ লগ্নে স্যার পাপ গ্রহ তো স্যার ওই শনি। মঙ্গলের কথা হচ্ছে কিছু বলা পাপক হয়নি, গ্রহ। কিন্তু অষ্টমে থাকলে অষ্টম পতিত্ব দোষ হচ্ছে, অষ্টম পতির সেখানে দোষ আছে চতুর্থ স্যার। পতি এসে অবস্থান এবং করলো, তাহলে কি হলো? কেন্দ্রপতি হ্যাঁ স্যার, আসলো সেখানে নাকি? স্যার স্যার এটা করতেই হবে স্যার, ভালো হবে না তাহলে সেটি কিভাবে বুঝিয়ে অষ্টমে বলবেন? বসার কারণে। গুছিয়ে তো বলতে হবে উত্তরটা। স্যার অষ্টম ঘর হচ্ছে দুস্থান ঘর। আমরা জানি যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘর হচ্ছে দুস্থান ঘর। এবং এটাই যেহেতু তার অষ্টম পতি এবং অষ্টমে অবস্থান করছে, এবং মঙ্গল সম্পর্কে মেষলগ্ন সাপেক্ষে আহ, পাপ অথবা ই বলা হয়নি, কিন্তু এটি একটি নৈসর্গিক না, অশুভ আমার প্রশ্ন গ্রহ হচ্ছে এবং অষ্টম চতুর্থ পতি দুস্থান ওখানে গিয়ে অবস্থিত। যুক্ত হওয়ার কারণে কি হলো?
স্যার এখানে মায়ের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হবে। তা তো বললে হবে না, এটা কি যোগ তৈরি করলো? এটা কি যোগ তৈরি করলো? স্যার মাঙ্গলিক, স্যার মঙ্গল তো অষ্টমে যখন অবস্থান করে তখন তখন তো মাঙ্গলিক। মাঙ্গলিক হয়, তো সে কথাটা সে বলবেন মাঙ্গলিক দোষে যে যুক্ত। মাঙ্গলিক দোষ হয়েছে, কিন্তু চন্দ্র সেখানে মিত্রপতি গিয়ে যুক্ত থাকার কারণে তার জলজ বা অগ্নিকারক গ্রহের সঙ্গে জলকারক গ্রহ বা মিত্রপতি যুক্ত হওয়ার কারণে সে কিছুটা শান্ত হলো। এটি এভাবে বলবেন। কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হয় না, তাই না স্যার? হুম, এখানে মাঙ্গলিক শান্ত দোষকে হয় বাদ না, দিতে কিন্তু বলে বলা একটু তো তো যাবে না। কমে। শান্ত না হলেও একটু তো কমে। হুম। অষ্টম ঘরের মাঙ্গলিক দোষ তো স্যার খুব খারাপ। হ্যাঁ, হ্যাঁ, এটা স্বয়ং ডেঞ্জারাস। স্রষ্টাই কমাতে পারে। অষ্টমের আচ্ছা, মাঙ্গলিক এগুলো দেখেন। আর একটু তাছাড়া মারক স্থান, মারক ভাব, এগুলো তো আপনারা জানেনই। শক্তিমত্তা বিচারের ক্ষেত্রে কেন্দ্র, উম মত্তা বিচারের ক্ষেত্রে আমরা নিজ গৃহে বলবান বলি, তারপরে তুঙ্গ গৃহ বলবান বলি, মূল ত্রিকোণস্থ বলবান বলি, তারপরে ধরেন আহ কেন্দ্রপতিকে বলবান বলি, তারপরে হচ্ছে উম ত্রিকোণপতিকে বলবান বলি। তাহলে সিরিয়াল যদি করতে বলা হয়, তাহলে সিরিয়ালে আপনারা কিভাবে বলবান করবেন? এমন ধরেন একটি প্রশ্ন তুলে ধরা হলো যে ভাবপতি বা কোনো গ্রহ সে কোন সিরিয়ালে সে বলবান হয়, সর্বোচ্চ বলবান আর সর্বনিম্ন বলবান। সর্বোচ্চ বলবান গ্রহ হয় হচ্ছে, এটা কি সবচেয়ে ভালো ফল দেওয়ার ভিত্তিতে বলবো স্যার? না, না, নিজ গৃহে ধরেন মৌখিক পরীক্ষার আলোচনা হচ্ছে, কিন্তু একই সাথে আপনারা একটু শিখে নেবেন। মঙ্গলের গৃহে বসে আছে, তাহলে নিজের গৃহে সে ভালো থাকলো। এবার মঙ্গল তুঙ্গস্থ হলে সে বেশি বলবান হয় নিজের গৃহ থেকে, নাকি আহ নিজের গৃহে মঙ্গল বলবান হয়? তাহলে এই দুটার মধ্যে কম্বিনেশন করতে হবে কার পাওয়ার বেশি। তারপরে মঙ্গলে মূল ত্রিকোণ, সে বেশি পাওয়ার পায় নাকি তুঙ্গস্থ বেশি পাওয়ার পায় না নিজ গৃহে পাওয়ার পায়। তারপরে ধরেন মঙ্গল কেন্দ্রপতি, কেন্দ্রে অবস্থান করছে, তাহলে সে বেশি বল পায় তুঙ্গস্থ থেকে, না নিজ গৃহে বল পায়, নাকি ধরেন ওই আহ ত্রিকোণে থাকলে বল পায়। এইভাবে যদি সিরিয়াল বলা হয়, তাহলে সিরিয়ালটা আপনারা জানেন কিনা? সেক্ষেত্রে সক্ষেত্রী সবচেয়ে বেশি বলবান হবে আর কি স্যার। স্যার এই ক্ষেত্রে স্যার মূল ত্রিকোণের আবার সবচেয়ে বেশি সক্ষেত্রীর চাইতে একটু মানে সক্ষেত্রীর চাইতে একটু কম হবে তুঙ্গ ক্ষেত্র, তার চাইতে একটু কম হবে মিত্র হুম, ক্ষেত্র, এটা আর কি স্যার। আবার কারণ কি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন মূল ত্রিকোণস্থ হচ্ছে তখন তো সক্ষেত্রীগতই মূল ত্রিকোণ হচ্ছে, শুধুমাত্র ক্ষেত্রে। মঙ্গলটা হুম, বাদে, হুম, মঙ্গলটা হুম, 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 হুম। ঠিক বলছেন, হ্যাঁ। এবং ওই তারপরে এবং ওই চন্দ্রটা হুম, বাদে আর কি। চন্দ্র তো নিজের গৃহে না, অপরের গৃহে মূল মূল ত্রিকোণস্থ হচ্ছে। ত্রিকোণস্থ হচ্ছে, হ্যাঁ, দুটাই হচ্ছে। মানে স্যার এরকম একটা হ্যাঁ, সিরিয়াল এই আমাদের। সিরিয়ালটা বলতে চাচ্ছি। সবাই বুঝছেন? জেকে দেব স্যার একটু যদি সহযোগিতা করেন। স্যার মঙ্গল তো মূল ত্রিকোণ হচ্ছে তার নিজ রাশি মেষেই 12 হুম, ডিগ্রি। না, মঙ্গল না, এটা বলতে বলেছে চন্দ্র। চন্দ্র যে হ্যাঁ, বিষে সেটা কথা ভিন্ন। আমি এই জন্য বললাম যে মঙ্গলের ক্ষেত্রে তো ভিন্ন, তার তো নিজ স্বক্ষেত্রে সে মূল ত্রিকোণ। হ্যাঁ হ্যাঁ, ওই বলতে বলেছিলাম। আর আমি কি একটু হ্যাঁ, বলবো? বলেন বলেন। প্রেসিডেন্ট স্যার যদি না বলেন, তাহলে আর না কি অনুমতি লাগে নাকি? আপনি যখন বলবেন তখন। না আমরা আমরা হ্যাঁ, না আমরা ইতিপূর্বে আপনাদের কাছে বলেন দাদা, স্যার বলেন। শোনা যাচ্ছে না আমাদের প্রেসিডেন্ট স্যারের কথা। শোনা যায়নি না? স্যার শোনা যাচ্ছেন, আপনার ওই জায়গায় নেটওয়ার্কের সমস্যা আছে। আমি বলছিলাম, এখন কি শুনতে হ্যাঁ, পাচ্ছেন? বলেন স্যার। আচ্ছা, এখন ঠিক আছে। হলো না। আবার আবার শুনছেন? সমস্যা। বৃহস্পতি বলতে গেলেই সমস্যা হচ্ছে। হুম, হুম। না, বলতে গেলে আমি তো ক্লিয়ার বলছি, আস্তে আস্তে বলছি, শোনা না, না, যাচ্ছে? শোনা যাচ্ছে না। আপনার না, না, নেটওয়ার্কের শোনা যাচ্ছে না। প্রবলেম ছিল প্রেসিডেন্ট স্যার, আপনি আবার বলেন। আমি বলছিলাম শনি থেকে মঙ্গল বেশি বলবান।
না স্যার, আমরা বুঝতে ওইটা পারছেন? বলিনি, বলছি যে শনি, ওইটা না। ধরেন আচ্ছা, শনির নিজ গৃহ হ্যাঁ হচ্ছে মকর আর কুম্ভ, শনির হ্যাঁ তুঙ্গ গৃহ হচ্ছে হ্যাঁ, ঠিক তুলা। আছে, ওটা তো ঠিক আছে, তাহলে মকর কুম্ভ থেকে ঠিক তুলায় আছে। বেশি পাওয়ারফুল নাকি নিচস্থ মানে তো পাওয়ার কম? এবার শনির মূল ত্রিকোণ মানে হ্যাঁ হ্যাঁ, কুম্ভ, তাহলে মূল ত্রিকোণে সে বেশি পাওয়ারফুল, রাইট, নাকি শনি যখন অবশ্যই। কেন্দ্রপতি হবে তখন বেশি পাওয়ারফুল, নাকি ত্রিকোণপতি যখন হবে তখন সে পাওয়ারফুল? এইগুলো সিরিয়ালে আপনারা কিভাবে আনবেন, এটি ও ছিল আচ্ছা, ও প্রশ্ন। আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে, তাহলে বিষ্ণু মহন্ত বাবু যেটা বলছিলেন, সুজিত বাবু যেটা বলছিলেন, ওটা ঠিক আছে। হুম। না, সুকান্ত বাবু যেটা বলছিলেন এটা ঠিক আছে। হ্যাঁ, ওটা ঠিক আছে। হুম। তাহলে স্যার স্বক্ষেত্র হলো সবচেয়ে আপনার বলবান বেশি। হ্যাঁ, সর্বাধিক বলবান। হুম। অক্ষেত্রের মধ্যে মূল ত্রিকোণে যদি হয় তাহলে আরো বেশি বলবান হবে, হ্যাঁ, কারণ এটা মূল ত্রিকোণ হচ্ছে প্লাস তাহলে আমরা স্বক্ষেত্র। স্যার সাজাতে পারি কিভাবে? প্রথমে দেখে দেব স্যার, একটু যদি সাজিয়ে কোনো দেন। স্বক্ষেত্র থাকে। আর এখানে আমাদের হৃদয় দাদা একটা নোটস দিয়ে দিছিল আমাদের গ্রুপে মাস নক্ষত্রগত 2 আগে ভাবে আর তো কি। অবশ্যই গ্রহ শক্তিশালী হয়, কিন্তু সেক্ষেত্রে শক্তিশালী তো হয় যে রাশিতে সক্ষেত্রগত হয় সেই রাশিটাকে শক্তিশালী করে বা সেই ভাবটাকে করে। কিন্তু গ্রহ যখন তুঙ্গস্থ হয় তখন তো সে যে রাশিতে তুঙ্গস্থ হয় সেটাকেও শক্তিশালী করে, এবং সে যে ভাবের অধিপতি সেই ভাবটাকেও শক্তিশালী করে। এটা অনেকটা, একজন ওসি হচ্ছে একটা থানার অধিপতি, মানে সেই থানাটাকে নিয়ন্ত্রণ করতে পারে সম্পূর্ণরূপে, এটা তার অধীন। কিন্তু যখন সে এএসপি হয়ে যায়, তখন সে চারটা থানার দায়িত্ব পেয়ে যায়। মঙ্গল যখন আপনার স্যার মকরে তুঙ্গস্থ হয় তখন তো সে মেষেরও ক্ষমতাশালী, এই বৃশ্চিকেরও ক্ষমতাশালী এবং মকরেরও ক্ষমতাশালী। তো তিনটা জায়গার ক্ষমতা আর একটা জায়গার ক্ষমতা, এটা এক হবে কি করে? আমার মতে স্যার যখন তুঙ্গস্থ হবে তখনই সবচেয়ে শক্তিশালী। আবার তুঙ্গস্থের মধ্যে যেহেতু মঙ্গল হচ্ছে মকরে 28 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়, সেখানে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত হচ্ছে শ্রবণ নক্ষত্রের অবস্থান, তারপর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের অবস্থান। তো ধনিষ্ঠা নক্ষত্র তার নিজ নক্ষত্র। তো ধনিষ্ঠা নক্ষত্রে যখন মঙ্গল অবস্থান করে তখন তো সে সুতুঙ্গি হয়। তো এই সুতুঙ্গি যখন গ্রহ হবে, সেই সুতুঙ্গি গ্রহের সাথে তো স্যার অষ্টমস্ত আহ, বৃশ্চিকের মঙ্গলের তুলনাই হতে পারে না। এটা আমার মত আর কি স্যার। তবে স্যার, এখানে আরেকটা ব্যাপার রয়েছে, আপনি যেমন থানার ওসি আর হচ্ছে এসপি যেমন বললেন, এসপি, ওসি হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। কেন? কারণ হচ্ছে উনি চাইলে রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মামলাও কিন্তু উনি নিতে পারেন, প্রধানমন্ত্রীর নামেও কিন্তু উনি মামলা নিতে পারেন। কিন্তু যখন এসপি হন তখন 3 থানার দায়িত্ব বাড়ে ঠিকই, বা 5 থানার দায়িত্ব পায় ঠিকই, একটি জেলার দায়িত্ব পান ঠিকই, কিন্তু উনি কিন্তু আর এই ক্ষমতা কিন্তু আর পান না। এটি কিন্তু আগে বুঝতে হবে। সেনাপতিকে, সেনাপতি যদি নিজের দপ্তরে বসে তিনি যে সাপোর্টটা দেন, ধরেন সমস্ত দেশকে শাসন করা, দেশের সৈন্যদের উপর প্রভাব বিস্তার করেন, এবার সেটিকে ভাগ করে যখনই আপনি দিচ্ছেন তখনই কিন্তু ওই সে তার বিভিন্ন দিকে তাকাতে গিয়ে, বিভিন্ন দিকে যেতে গিয়ে তার মূল ক্ষমতা কিন্তু খর্ব করছে। এই জন্য নিজ গৃহে আপনারা বলবান বলে তুঙ্গ গৃহে দ্বিতীয় বলবান বলবেন, তারপরে মূল ত্রিকোণস্থ তৃতীয়, তারপরে ত্রিকোণ, বা আপনি ওই ইয়েতে নিয়ে যেন, বা কোন পতি ত্রিকোণ পতি, এগুলো সিরিয়ালে বলে দিয়েন আপনারা। তাছাড়া যদি বলা হয় কোন গ্রহ সব থেকে বেশি ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয় আর কোন গ্রহ সব থেকে কম কম ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়, মঙ্গল চন্দ্রমা সবচেয়ে বেশি সবথেকে কম ডিগ্রি ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয় আর দিকে বৃহস্পতি সবচেয়ে কম ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। না, চন্দ্রমা তো তাহলে সবথেকে এটি বেশি, আপনাদের জানা আর থাকবে বৃহস্পতি যে সব থেকে বেশি তুঙ্গস্থ হয় কোন আর গ্রহ, মঙ্গল 28 ডিগ্রি বেশি সবথেকে ডিগ্রি বেশি। পর্যন্ত, কোন গ্রহ কম ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। যদি এবার মধ্যম কে হয়, তাহলে আপনার সবগুলো মুখস্থ থাকলে যেভাবেই প্রশ্ন করুক আমরা উত্তর দিয়ে দিতে পারবো। সর্বনিম্ন চন্দ্র হুম। প্রশস্ত হয় 3 ডিগ্রি। ও জি স্যার, সর্বনিম্ন চন্দ্র 3 ডিগ্রি। ভুল হয়েছে। সর্বনিম্ন হলো মঙ্গল। সর্বনিম্ন চন্দ্র স্যার। তাহলে মাঝামাঝি কি, মাঝামাঝি কি? আর 30 ডিগ্রি ধরে তুঙ্গস্থ হয় কোন গ্রহ?
স্যার 30 কত ডিগ্রি, স্যার? 30 ডিগ্রি কোনোটাই 30 হয় না ডিগ্রি। স্যার, ওই স্যার মূল 30 ত্রিকোণ ডিগ্রি হয় ধরে স্যার, রাহু পুরোটাই তুঙ্গস্থ হয় না, কিন্তু 30 21 ডিগ্রি থেকে ধরে 30, রাহু আর কেতু মূল রাহু ত্রিকোণে কেতু তাহলে শেষ রাহু হয়। কেতুকে 21 থেকে বলবেন না? মূল 30। ত্রিকোণ হয়, মূল ত্রিকোণ হয়। না, হ্যাঁ কিন্তু রাহু স্যার কেতু সর্বোচ্চ সর্বোচ্চ যদি বলা হয় কোন হয় গ্রহ কি মঙ্গল 28 30 ডিগ্রি। ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ থাকেন, তখন উত্তর কি হবে? হ্যাঁ স্যার থাকেন, একমাত্র রাহু আর কেতু। কেতু, হ্যাঁ এটাই। তাহলে এটি বলবেন না? স্যার ওরা ওটা কি? স্যার ওরা কি 30 ডিগ্রি, স্যার ওরা 20 ডিগ্রি পর্যন্ত থাকে না স্যার তুঙ্গস্থ? না না, 21 থেকে লাস্টের 30। 10 ডিগ্রি না মূল, স্যার ওরা বলে লেখা মূল আছে। ত্রিকোণ রাহু হচ্ছে কেতু না তো স্যার, রাহু কেতু 30 ডিগ্রি। 20 তুঙ্গ ডিগ্রি ক্ষেত্র। পর্যন্ত স্যার তুঙ্গ থাকে। 20 ডিগ্রি পর্যন্ত মূল তুঙ্গস্থ। ত্রিকোণ থাকে ওই স্যার, সরি, আর মূল মূল ত্রিকোণ। মূল ত্রিকোণ ত্রিকোণ হচ্ছে থাকে স্যার যে 30 মূল ডিগ্রি। ত্রিকোণে সর্বোচ্চ কোন গ্রহ মানে 30 ডিগ্রি পর্যন্ত থাকে, তাহলে কি বলবেন? রাহু আর কেতু। জি, স্যার। রাহু এই রাহু তো আর কেতু সুন্দর। স্যার। তাহলে এটি আপনাদের বলতে হবে। তাহলে এইটা, মানে পুরো রাশি জুড়ে থাকে হ্যাঁ, তুঙ্গ বা রাশিতে। প্রশ্নটা এইভাবে হতে পারে, কোন রাশি রাশি জুড়ে তুঙ্গস্থ ওই মানে মূল ত্রিকোণস্থ থাকে কোন গ্রহ, আপনাদের কি জানা আছে? তখন সেটি রাহু আর কেতু। থাকে। এরকম হ্যাঁ রাহু, তখন স্যার রাহু। বললাম যে মৌখিক পরীক্ষায় আদৌ এর প্রশ্ন দিয়ে শেষ করা যাবে না। তো আমরা হস্তরেখার দিকে নাই যাই। হস্তরেখা, নিউমারোলজির আর কি প্রশ্ন যাব এগুলো আপনারা পড়ে নিয়ে নেন। উম, উম, রে বাবা রে, জীবন শেষ। স্যার মঙ্গলের ত্রিকোণে একটা প্রশ্ন ছিল স্যার। মঙ্গল তো মেষে 12 ডিগ্রিতে মূল ত্রিকোণ হচ্ছে। এখন একটু উত্তর দুইটা পেয়েছে, তো এখন একটু কারেকশন দরকার। 12 ডিগ্রি মঙ্গল যে মেষে মূল ত্রিকোণ হয়, এটা কি প্রথম 0 থেকে 12 ডিগ্রি হবে, না 18 থেকে 30 ডিগ্রি শেষে 12 ডিগ্রি হবে? এটা একটু শূন্য থেকে 12 ডিগ্রি। 0 থেকে 12 ডিগ্রি স্যার। পর্যন্ত পাইছে স্যার। আর একটা জায়গায় পাইলাম শেষের 12 ডিগ্রি। শেষের 12 ডিগ্রি আপনি কিসে পেয়েছেন? শেষ হলো মেষে 18 থেকে সেটা 18 কোন থেকে 30 গ্রন্থে পেয়েছেন? শেষের 12 ডিগ্রি। কোন গ্রন্থে? গ্রন্থে পাইছেন, সেটা হচ্ছে বিষয়। এটা ইয়েতে কোষ্ঠী বিচারের পদ্ধতি নামে একটা বই পাইছি। এই জন্য বই খালি পাইলেই কিনেন না। এই জন্যই স্যার কারেকশন দরকার স্যার। আচ্ছা, যেগুলো আপনাদের শেখানো হয়েছে এর বাইরে কিন্তু নয়। শোনেন, আমরা কিন্তু যেমন পামিস্ট্রিতে হাত কত প্রকার এটা কি শিখাইছি? গঠনগতভাবে হাত কত প্রকার এটা শিখেছি? স্যার কয়েক প্রকারের নাম জানি, কিন্তু মোট কত প্রকার তা জানি স্যার। মানে চৌকো, চৌকো হাত, শিল্পী হাত বা কর্মী হাত, এইরকম কত প্রকার? খেয়াল নাই, বেশ অনেকগুলো প্রকারের হাত। এরকম আর আছে স্যার কয়েক প্রকার। হ্যাঁ, সাধারণ হাত, এইগুলো কত প্রকার? তাৎক্ষণিক হাত, শিল্পী হাত, শিল্পী হাত। তাহলে কত প্রকার এটা কি আমরা জানি? হ্যাঁ, কত প্রকার তো আমিও জানি না মনে হয়। টোটাল জানি না যে কত প্রকার। হ্যাঁ, এটা জানি না স্যার। হ্যাঁ, তাহলে হাত কত প্রকার এগুলো জেনে নেবেন। 7 প্রকার স্যার, 7 প্রকার। এক, 7 প্রকার আছে না? 2, 3, 7 প্রকার হাত, যেমন মিশ্র হাত, আধ্যাত্মিক হাত, হ্যাঁ, দার্শনিক হাত, শিল্পী হাত, স্থূলাগ্র হাত, তারপর চৌকো হাত, আর হচ্ছে সাধারণ হাত। হাত 7 প্রকার। এটা সেই অনুযায়ী আপনারা বলে নেবেন। যেমন যদি যে কর্মঠ হাত বা এই হাতগুলো যদি ব্যাখ্যা করতে বলে হাতগুলো কেমন থাকে, এগুলো একটু এই 7 প্রকার হাতগুলো কেমন ছবি অনুযায়ী এটা একটু পড়ে নিয়েন। এটা কিন্তু পামিস্ট্রিতে প্রশ্ন আসে সাধারণত। তাছাড়া হাতের দৈর্ঘ্য, যেমন আঙ্গুলের অনেক সময় দৈর্ঘ্য বেশি থাকে, এই ক্লাসগুলো আপনাদের দরকার ছিল। আসলে পামিস্ট্রির আমাদের ক্লাস খুব কম হয়েছে। যে হাতের আঙ্গুলগুলো যদি সেটু অপেক্ষা লম্বা থাকে, এমনকি সেটু অপেক্ষা খাটো থাকে, হাতটি যদি বেশি মাংসল থাকে, হাতটি যদি ধরেন পাতলা থাকে, হাতের রং যদি শরীরের রঙের সঙ্গে না মেলে, যদি ভিন্ন রং হয়, হাতের তালুতে যদি শিরা ভেসে থাকে, এরকম বিভিন্ন কিছু, যে সবসময় হাতটা সোজা করে ধরলে আঙ্গুল যদি সামনের দিকে ঝুঁকে থাকে, যদি পিছনে হেলে থাকে, ডাইনে বামে হেলা তো আপনারা যা হোক একটু আলোচনা হয়েছে সকালে। এইরকম অনেক কিছু, যে আঙ্গুলগুলো যুক্ত করলে যুক্ত হচ্ছে না,
আবার দেখা যাচ্ছে সবসময় যুক্ত থাকছে, সে মেললে সমান করে ফাঁকা করতে পারছে না, আঙ্গুলগুলোকে সমান হারে ফাঁকা হচ্ছে না। কখনো মাঝের আঙ্গুল ফাঁকা বেশি হচ্ছে, কখনো এই দুইটা ফাঁকা বেশি হচ্ছে, কখনো কনিষ্ঠা বেশি ফাঁকা হচ্ছে। এটি যদি স্বইচ্ছায় সে মানে কোনো বল প্রয়োগ ছাড়া করবে, তখন সেই এরও কিন্তু ফলাদেশগুলো আপনাদের শেখানো হয়নি। তো এগুলো আমরা কি করে আর শিখাবো? আপনারা তো বুঝতেই পারছেন যে আমাদের ক্লাস হচ্ছে 52টা ছিল, সেখানে আমরা 60টা পর্যন্ত যেয়েও এখন মনে পড়ছে যে আসলে আপনাদের অনেক কিছু না শিখিয়ে মাঝপথে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এগুলো ধাপে ধাপে আপনারা শিখে নেবেন, অথবা পরবর্তীতে আমাদের গ্রুপ থেকে আপনাদের কখনোই ই করা হবে না। তবে গ্রুপ থেকে হ্যাঁ, কিছু শিক্ষার্থীদের বের করে দেওয়া হবে। সে হচ্ছে যারা ভর্তি হয়ে ক্লাস টোটালে করেনি, এইসব মানে আপনারা যারা পরীক্ষা দিয়ে বের হচ্ছেন, আপনাদেরকে বাদ দেওয়া হবে না। এমনকি আপনারা এই ব্যাচ অনুযায়ী যে আপনারা পাশ করেছেন, এটি কিন্তু আমাদের ওয়েবসাইটে থাকবে যে আপনারা এই বর্ষের এই শিক্ষার্থীরা আপনারা পাবেন। এই পরীক্ষা শেষ হতে হতে রেজাল্ট ঘোষণা হওয়ার আগেই আপনারা যে এই ব্যাচে অমুক প্রতিষ্ঠান থেকে কতজন পরীক্ষা দিয়ে পাশ করেছেন, তাছাড়া ধারাবাহিকভাবে কে কি রেজাল্ট করেছেন, এমন এইভাবে কিন্তু দেওয়া থাকবে আমাদের। তো এটা রেজাল্ট আউট হওয়ার আগেই আপনারা এটা পেয়ে যাবেন। এমনকি অতীতে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছে, অন্তত এই যারা শিক্ষার্থী, এগুলো আপনারা পাবেন সিরিয়াল অনুযায়ী। আপনারা ওয়েবসাইটে নক করবেন, সেখানে যেয়ে দেখবেন যে আপনারা ওই অনুযায়ী পাবেন। এটা আমার কাছে সব সংরক্ষণ আছে, এটা ওয়েবসাইটে দেওয়া হবে। তো হাতের বিষয় নিয়ে ধরেন যেমন গোলাপি হাত, কালচে হাত, বা ধরুন আপনার লাল হাত, বা ফ্যাকাশে হাত, বানরের মতো হাত, এইরকম হাতটা দিয়ে অনেক সময় প্রশ্ন হতে পারে। বৃদ্ধাঙ্গুলি নমনীয়, বৃদ্ধাঙ্গুলি দৃঢ়, বৃদ্ধাঙ্গুলি গদার মতো, আবার নখগুলো চ্যাপ্টা, নখগুলো সুসালো, নখের গোড়ায় চন্দ্রিমা, এই ধরনের যে চন্দ্রিমা থাকলে কি হয়, সেটি কোন আঙ্গুলের চন্দ্রিমা কি হয়। আবার নখে অনেক সময় ওই ফুল ফোটে, ফুসকা, মানুষ বলে বিয়ের ফুল ফুটেছে, কিন্তু আসলে ফুলটা কি? ওটা বিয়ের ফুল টুল ফোটে না, কিন্তু ওটা নখে যে সাদা দাগগুলো আসে, ওটা হচ্ছে ব্যাধির কারক, রোগ ব্যাধির কারক। সেই অনুযায়ী এগুলোকে আমাদের আহ ইয়ে করতে হবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের মরণের খবর চরণে বলে যে কথাটা বলি আমরা। তো সেই চরণ কি? চরণ কিন্তু সেই নক্ষত্রেরই চরণ। যেমন একটি নক্ষত্রে 4টি চরণ, 4টি চরণের মধ্যে আহ, আমি ওই যে নবাংশের সময় দেখেছিলেন যে জে.কে দেব স্যার বলেছিলেন যে নবাংশে তো ডিগ্রি থাকে না, ভাবচালিত কুণ্ডলিতে বা বাকি কুণ্ডলিতে ডিগ্রি থাকে না। কিন্তু এই যে ডিগ্রিটা, ধরেন রিসার্চ করার ক্ষেত্রে কিন্তু ডিগ্রিটা প্রয়োজন। কেন প্রয়োজন? যে আসলে আহ, মরণের খবর চরণে বলে, ওই নক্ষত্রের চরণ অনুযায়ী কিন্তু তার মৃত্যুটা ডেকে নিয়ে আসে। দুর্ঘটনা বা যাবতীয় শুভ প্রাপ্তি গুলোও কিন্তু এরকম হয়। আপনারা দেখেছেন বা দেখবেন আস্তে আস্তে যে আমরা এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আমরা কি কি দিকে চালু করেছি, সেগুলো শিক্ষার সহায়ক কিনা। যেমন আপনাদের লেখা শেখানোর জন্য এত করে করে হোমওয়ার্ক দিইনি আমি যদিও শুরু থেকে, কিন্তু এত ভাবে লেখানোর চেষ্টা করছি। এর পরবর্তীতে প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ থাকবে। যারা আহ, সেই লেখাকে আবার ছবি নিজে পাবলিশ করা হচ্ছে, এখন থেকে অনলাইনে আবার থাকবে, যে কোনো জায়গা থেকে যে কোনো বছরের ছবি দেখতে পাবে। তাহলে এই যে জিনিসগুলো আমরা 5 বছরের জন্য যে ওয়েবসাইট সেট করতেছি, সেখানে থাকবে, এগুলো কাদের জন্য করতেছি? আপনাদের জন্যই তো। তাহলে আপনাদের শিক্ষা ব্যবস্থার প্রচার প্রসার করার জন্যই কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে। এখন যদি আপনারা বলেন যে স্যার আমরা তো গোপনে শিখেছি, এগুলোও আপনাদের নোটিশ দেওয়া হবে যে আমরা গোপনে শিখেছি, জ্যোতিষ শেখার জন্য শিখেছি আমরা। আসলে ওয়েবসাইটে যদি আমার ছবি সহ পাবলিশ করেন, তাহলে আমার একটু সমস্যা হয়। তাহলে আগের থেকে অ্যাপ্লাই করবেন। ওয়েবসাইটে যদি আমরা সিরিয়াল অনুযায়ী দেই, আর কিন্তু মোছার জায়গা থাকবে না। আপনারা একটি ভিডিও শেয়ার করেননি, কত নাকি কটু কথার জন্য বলেছি যে আপনারা একটু শেয়ার করুন, একটু প্রচার প্রচারণা করুন। অথচ এই শিক্ষার্থী ভর্তির জন্য আমরা প্রমোট চালাচ্ছি 2টা পেজে, কত টাকা খরচ করে শিক্ষার্থী পাওয়ার জন্য, এটি আপনারা বুঝতে পারছেন না। কিন্তু ধরেন আপনাদের এই যে আহ, ধরেন 25 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, 25 জন না 24 জন। তো এই 24 জনের ওয়ালেও যদি থাকতো, তাহলে কিন্তু 24 জনের, আমি মনে করতাম যে 5,000 করে ফ্রেন্ড থাকলেও 12
হাজার লোকের কাছে কিন্তু যেত। আবার অনেকের ফলোয়ার্স আরো বেশি আছে। তো সেক্ষেত্রে আমরা সেই পর্যায়টা দেখিনি। আবার সোশ্যাল মিডিয়া আপনারা ভালো করে বোঝেন যে এমন একটি কমেন্ট, একটি লাইক দিলেও কিন্তু সেই পেজটা ঘোরে। কিন্তু সেটি কিভাবে ঘোরে সেটি আপনারা চেষ্টা করেননি এটিকে ঘোরানো। কিন্তু ওয়েবসাইট স্থায়ী এবং আমরা 5 বছরের জন্য একবারেই রেডি করতেছি যে 5 বছরের মধ্যে যাতে না ভাঙে, 5 বছরের পরিকল্পনা নিয়ে সেই অনুযায়ী ওখানে থাকবে। সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো সেই অনুযায়ী চরণকে যে আপনারা যেদিন পুরস্কৃত হলেন বা যেদিন রেজাল্ট আউট হলো সেদিন তো জীবনে আপনারা নামের আগে অলংকার যুক্ত হচ্ছে জ্যোতিষ শাস্ত্রী, যে চয়ন রায় জ্যোতিষ শাস্ত্রী লিখছেন, জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ সম্রাট যারা পাচ্ছেন জ্যোতিষ সম্রাট চয়ন রায় এরকম আপনারা লিখছেন, তাহলে সেই যে অলংকারটা যেদিনই আসলো ওই দিনের প্রভাবটা কিন্তু আপনাদের জীবনের উপর থাকবে। তাহলে ওই দিনে কোন চন্দ্র কোন রাশিতে ছিল, কোন নক্ষত্রে ছিল, কোন চরণে ছিল, কেন আমাকে এটি দিল, এটি কিন্তু এটি এটি নিয়েই কিন্তু জ্যোতিষ গবেষণা কিন্তু এগুলোই। আমাদের যে 5 জন পদক বিজয়ী ছিলেন, ওই যে 12 তারিখে পদক বিজয়ী হলেন, কেন ওই 5 জন হলেন? ওই 5 জনের প্ল্যানেটের সাথে 12 তারিখের এই কি যোগসূত্র ছিল? আপনারা দেখেছেন যে 12 তারিখের ওই বেলা 11টার আগে একটা লোকও কি জেনেছেন যে কোন 5 জন পদক বিজয়ী হয়েছেন? একজন না শিক্ষার্থীও জেনেছিলেন? না 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 না, জানা যায় নাই, তাহলে আমি জানা যায় নাই। কিভাবে এত গোপন রেখেছিলাম এই সুভেনির, মানে প্রিন্ট করেছি কিন্তু সেখান থেকে একটা কপিও কারো হাতে কখনো যায়নি। যখন ডায়াসে দিয়েছি তখনও উল্টানোর সুযোগ দেইনি আমরা। ওই বিশেষ করে শপথ বাক্য পাঠ করতে করতে তখন হাতে দিয়েছি যে ওই পিছন দিকে উল্টানোর সময় পাবেন না, এর ভিতর হচ্ছে আমরা ঘোষণা দিয়ে ফেলেছি। তাহলে এটা কি বুঝতে পেরেছিলেন? তাহলে ওই সময়টা যে কয়টার সময় ঘোষণা হয়েছিল তানারদের যে প্রাপ্তি, এগুলো কিন্তু থিসিস আসলে জ্যোতিষশাস্ত্রের। এগুলো নিয়েই কিন্তু গবেষণা করতে হবে। তো যাই হোক, যে আমরা জানি দেবগণ, নরগণ, রাক্ষসগণ 3টি গণ। এটা বললে ক্লাসের কলেবর বৃদ্ধি হবে। তো এই গণকে বিশেষ করে আমার আবার ভাঙা আছে, আমার সবকিছু একটু ভাঙতে ইচ্ছা করে বেশি। যে কেন ভাঙি সেটি একটু বিশেষ কিউরিসিটি আমার ভিতর থেকে যায়। যে এই নরগণের মানুষ বিশেষ করে তা আমি 3টি করে পাঠ করেছি। কোন যদি ধরেন রাক্ষসগণ, রাক্ষসরা কি খাবে? রাক্ষসরা মানুষ খাবে বা যে কোনো প্রাণী খাবে, এটাই তো নিয়ম। তাহলে এই রাক্ষসগণ কোন রাক্ষস প্রাণী খাবে, মানুষ খাবে, আর কোন রাক্ষস মানে রাক্ষসদের খাবে, আর কোন রাক্ষস পোকামাকড় খাবে বা ধরেন সরীসৃপ প্রাণী খাবে। একটি কথা কিন্তু বলি আপনাদের, আপনারা কখনো উত্তর দেন মানে প্রশ্ন করেননি যে আমি বলছিলাম সিংহ ক্ষুধার্ত হবে কিন্তু ঘাস খাবে না, সে ভালো পশু মেরে তারপরে খাবে। এই কথাটা আমি কয়েকবার করে ক্লাসে বলেছি, এই রাক্ষসগণ নিয়ে যখন ক্লাস হয়েছে তখনও বলেছি। কিন্তু আপনাদের ভিতর থেকে আসবে না তো প্রশ্ন, কারণ হচ্ছে আপনারা তো নতুন শিখছেন, এটা আপনাদের দোষ নয়। তাছাড়া আমি তো টাচ দেইনি। তো এই যে রাক্ষসগণের কোন পার্ট হচ্ছে তারা প্রকৃত রাক্ষস হবে আর কোন পার্ট খোকস হবে। সবাই তো আর রাবণ হবে না, রাক্ষস রাজা রাবণ তো আর সবাই হবে না, এটা কিন্তু বুঝতে হবে। আবার দেবগণের সবাই দেবতার সন্ধান পাবে না, সবাই দেবতার পূজা দেবে না। তো দেবগণের কোন পার্ট দেবতার সন্ধান পাবে, কোন পার্ট দেবতাদের নিয়ে নাড়াচাড়া করবে, কোন পার্ট দেবতার মূর্তি বেচা কিনা করে জীবিকা নির্বাহ করবে, আর কোন পার্ট হচ্ছে সে সেবায়েত হবে, এটিরও কিন্তু পার্ট আমি তৈরি করেছি। সেটি কিভাবে তৈরি করছি এটি যদি বলতে হয়, তাহলে এখন যেমন সকালবেলায় আমাদের জেকে দেব স্যার যেমন বললেন যে স্যার এই জিনিসটা আসলে শিখার দরকার, কি যেন একটা জিনিস, ওই আঙ্গুলের ওই তেরসা দিয়ে পায়ের আঙ্গুল পায়ের স্যার, পায়ের হাতে এগুলো ভিডিও করেছি। পায়ের আঙ্গুল যেমন নবম আপনারা নবাংশ নবাংশ করছিলেন, নবাংশ করতে করতে ত্রিপাব নিয়েও বলছিলেন যে স্যার একটা ক্লাস দিলেন না। কিন্তু এগুলো সহজ জিনিস, কিন্তু একটু অনুধাবন করে যদি বোঝা হয় তাহলে কিন্তু অনেক সহজ। তো এই যে নবাংশটা শিখলেন, নবাংশটা বিচার করলেনও, এইবার বললেন আমি হয়তো কালকে প্রশ্ন করলেন যে স্যার
তাহলে দশমাংশ কিভাবে বিচার করব, দ্বাদশাংশ কিভাবে বিচার করব, ধরেন এগুলো বিচার করা শিখলেন। কিন্তু আমি যেটি চেয়েছি আপনাদের সেটি হচ্ছে, ধরেন চার্ট 1 2 3 4 5, ধরেন এইভাবে 16 পর্যন্ত রয়েছে। এই 16, এখানে শুক্র যদি আমার 25 ডিগ্রিতে থাকে, 25 ডিগ্রি 20 মিনিটে ধরেন শুক্র আছে, তাহলে 1 নাম্বার চার্টে কোথায় বসবে, 2 নাম্বার চার্টে কোথায় গিয়ে বসবে শুক্র, 3 নাম্বার চার্টে কোথায় বসবে, 4 নাম্বার চার্টে কোথায়, 5 নাম্বার, এভাবে 16 নাম্বার ঘরে গিয়ে কোথায় বসবে। এটি শেখা ভালো, না এক একটি করে বের করে শেখা ভালো, নাকি ধরেন আপনার এই সফটওয়্যার দিয়ে বের করে নিয়ে শেখা ভালো? কোনটা শেখা ভালো? একটা একটা করে বের করা শেখা ভালো স্যার। জেকেদের স্যার কোনটা ভালো? স্যার প্রথম যে বললেন স্যার, আর পূর্ণাঙ্গ রূপে যদি শিখতে না পারে তাহলে তো স্যার মানে কারোই কোনো সুবিধা হবে না স্যার। আমরা যেটা শিখবো স্যার না, সবটাই আপনি পূর্ণাঙ্গ ধরেন রূপে যেভাবে শিখবো। শিখেছিলেন সেভাবে কি এইভাবে একটা গ্রহের ডিগ্রি নিয়ে 1 থেকে 16 পর্যন্ত চার্টে বসিয়ে শিখেছিলেন, নাকি এক একটা চার্ট আলাদা আলাদা করে করে শিখেছিলেন? না স্যার, আমি তো ওই সফটওয়্যার ভিত্তিক চার্ট শিখছি, পরে স্যার ওই নিজে নিজে ওই বাকিটা শিখলাম আর কি স্যার। ডিগ্রিগত যে শিক্ষাটা সেটা আমি নিজে আচ্ছা নিজে আচ্ছা, খুব শিখলাম আর কি। সুন্দর। এইবার ধরেন আমার একটা প্রশ্ন হচ্ছে থেকে যায়, যে ধরেন আমি ডিগ্রি অনুযায়ী একটি ঘরের নবাংশ বসালাম, একটি দশমাংশ বসালাম, তখন কি মাদার ছকের আমাদের ওই ডিগ্রিটা আর মনে রাখা, আবার পুনরায় না যেয়ে ডাবল খাটনি না খেটে কি আর ওই ছকটা তৈরি করা যায় হাতে কলমে করতে গেলে? আমি করলে মানে দেখতে একাধিকবার হবে না? দেখতেই হবে স্যার, তবে এটাতেই তো স্যার মানে তাহলে একাধিকবার দেখে, ধরেন এখানে এইটা মাদার ছক, এখানে আমরা D2 করলাম, D3 করলাম, D2 করে D2 মুছে ফেললাম, তারপর D3 করলাম, মুছে ফেললাম, এটা দেখে দেখে। আর যদি একটা দেখে একবারে D16 পর্যন্ত পর পর যদি 12টা ঘর বসিয়ে ঘর করে সেই ঘরে ডিগ্রি দিয়ে দিয়ে যদি বসাতে বসাতে যায়, তাহলে সুবিধা আমাদের কোনটা হবে? স্যার একটা থেকে একসাথে সব করে নিলে তো স্যার এটাই সুবিধা হবে স্যার। একবার এই কথাটাই বলতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেইটে আসলে আজকেই সেটা ভাঙতে পারলাম, অন্যদিন ভাঙতে পারলাম না। 24, এখানে হলো 13, 21, 1 2, এই দুটি আবার আড়ু পেয়েছে দোষ। তো এই যে গণের কথা বললাম, এই গণের কথা বলতে গিয়ে ওখানে কিন্তু আরো কিছু কথা চলে আসে, যে আপনারা দেখেছেন যে ওই ত্রিপাপ বর্ষ, একটি বছরই হচ্ছে পাপ। তাহলে একটি বছরের মধ্যে কত সময় পাপ, সেখান থেকে যে আমরা যে সময় বের করি কোন মাসটা পাপ, ওই বছর ধরেই তো নিশ্চয়ই পাপ নয়। তাহলে ওই বছরের পরে আমাদের পরবর্তী কোন সময় গিয়ে পাপ? আমাদের বছরে 365 দিন শুভও কখনো হবে না, 365 দিন অশুভও একটানা মানুষের যাবে না, 365 দিন একটানা বিছানায় সজ্জিতও মানুষ থাকবে না, আবার একটানা কাজও করতে পারবে না, 2 4 দিন বিশ্রাম নিতে হবে। তাহলে যখন দিনে যেতে হবে আমাদের বিচার করে, দিনের থেকে ক্ষণে যেতে হবে, মানে ওই লগ্নে যেতে হবে, লগ্ন থেকে মুহূর্তে যেতে হবে, তাহলে বোঝেন যে সে জায়গায় যেতে গেলে আমাদের কিভাবে পাঠ করতে করতে আসতে হবে, সেটি যদি একটি অনুধাবন না করা যায়, তাহলে কিন্তু আমাদের শিক্ষার পূর্ণতা পাবে না। আমরা যে কথা বলেছি, যে কথা একটু টাচ দেওয়া হয়েছে আপনাদের, তার পরবর্তীতে কোনো প্রশ্ন আপনাদের ভিতর থেকে আসেনি, এমনকি আমাদের উচ্চতর ব্যাচ থেকেও আসেনি, তার আর কি দুঃখের কথা আর কি বলবো। সেটি হচ্ছে যে ধরেন প্রাক্তন অনেক কোষ্ঠীতে লেখা থাকে যে ধরেন ফাল্গুন মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে অমুক নক্ষত্রে দিবাভাগে মৃত্যু সম্ভবপর।
দিবাভাগে হয়তো পেটের পীড়ায়, ঊর্ধ্বশ্বাসে, আত্মহত্যাজনিত বা কোনো এই কারণে মৃত্যু সম্ভব হয়। তাহলে এই যে কথাগুলো আসে, এটি কি শুধুমাত্র অষ্টবর্গ দিয়ে অষ্টবর্গ দিয়ে আয়ু বিচার করেই আসে, নাকি ওই মুহূর্তটায় কিভাবে যেতে হয়? যদিও আপনারা এখন অ্যাডভান্স এফিমেরিস পেয়ে গেছেন আমাদের বিপ্লব বাবুর সৌজন্যে, তো সেটি আপনারা এখন অ্যাডভান্স এফিমেরিস থেকে বের করতে পারলেন। কিন্তু যখন অ্যাডভান্স এফিমেরিস ছিল না, তখন কিন্তু জ্যোতিষরা এগুলো নির্ণয় করেছে। তাহলে কিভাবে নির্ণয় করেছেন? এটি ভাবলে আমাদের কি আদৌ আজকে রাত্রে ঘুম হবে কিনা এটি আগে ভাবতে হবে। তাহলে সেই যে হিসাবটা কিভাবে হয়, ওই হিসাবটা কিভাবে হয়? যদি আমরা ব্যাকে যাওয়া শিখতে পারি, মানে আজকের জন্মদিন থেকে যদি ধরেন 50 বছর আগে যেতে পারি, তাহলে 50 বছর পরে আমরা যেতে পারবো না? কি পারবো? আপনাদের কি মনে হয় পারবো? জি স্যার, আপনাদের মধ্য থেকে যারা পারবো স্যার। ভালো ব্রিলিয়ান্ট, তাদের জি স্যার, পারা মধ্য সম্ভব। থেকে যদি দুইজন নিয়ে বসা হয় যে আমরা এখান থেকে আহ দশা করতে করতে জন্মদিন থেকে উপরের দিকে যাই, এইবার দশার থেকে যদি আমরা মানে বর্তমান দশার থেকে যদি জন্মের দিকে যাই, তাহলে আমরা যেতে পারবো না? পারবো না? আমরা কিন্তু পারি। কিন্তু পারবো। আমাদের হচ্ছে এটি চর্চার অভাব, আমরা সময় কম দেই। এটি আমাদের মাথায় রাখতে হবে। তো চর্চা করতে করতে অনেক কিছু আসবে। তো এ জায়গায় আবার কিছু কথা এসে যাচ্ছে যে আমার মনে পড়ে যাচ্ছে যে এটি হচ্ছে ওই টোপ দেওয়ার কথার মতো, যে যাতে আপনারা উচ্চতর ব্যাচটা করেন, বুঝলেন? তো এইরকম এসে যাচ্ছে, তা ওদিকে আলোচনায় আমরা না যাই। তো গণের ভিতর ছিলাম রাক্ষসগণের চরিত্র। তো চরিত্র, ওই রাক্ষসের চরিত্র মানে মনুষ্যের চরিত্র, মনুষ্যের চরিত্রের পার্থক্য নেই। একই নরগণের মানুষ, তার চরিত্রে কি কোনো পার্থক্য নেই? তার চাহিদা কি সবার কি একই চাহিদা? তাহলে ওই নরগণের মধ্যে আমি তো 4 ভাগ করেছি, রাক্ষসদের 4 ভাগ করেছি, দেবদের 4 ভাগ করেছি, কিন্তু ওইটাকে যদি 12 ভাগে রূপান্তর করা যেত তাহলে মন তৃপ্তি পেতাম, কিন্তু সেটি পারিনি। তবে আপনারা পারবেন, আপনারা চেষ্টা করুন, আপনাদের দ্বারা এটা সম্ভব হবে। জেকে দেব স্যার আছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আপনি কিছু আলোচনা হ্যাঁ করেন। স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হুম। আলোচনা তো পরীক্ষার প্রস্তুতি নিয়ে হচ্ছেই। তো আমরা তো স্যার এতক্ষণ আলোচনা করলেন, এখন আপনাদের মধ্যে থেকে কি মানে কোনো কিছু জানার কোনো ইয়ে আছে? কেউ কি এরকম আছে যে 5টা বা 10টা প্রশ্ন নোট করছেন, বা যে নমস্কার স্যার, আমার একটা জিনিস আপনার কাছে একটু জানার ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার, আপনি সকালবেলা একটা বলছিলেন যে একমাত্র বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন হচ্ছে শুভ। তো এই ক্ষেত্রে হুম। কি কি রকম শুভ ফল দেয় বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে, এটা যদি দেখুন, একটু যিনি বলতেন প্রশ্ন স্যার। করেছেন আমি মাঝপথে একটু কথা না বলে আপনার পারছি হচ্ছে না, যদিও জে কে দেব স্যারকে দায়িত্ব দিয়েছি। এখন স্যার প্রথম জিজ্ঞেস করেছেন কি আপনাদের ভিতরে কি এইরকম কেউ কোনো প্রশ্ন করেছেন কিনা, যে মৌখিক পরীক্ষার যে আমাদের সিলেবাস অনুযায়ী কোনো প্রশ্ন করেছেন কিনা। তো সেটির উত্তর ভিতর থেকে কি এলো দেখেন, যে এলো বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে কি হয়। আরে একমাত্র বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন শুভ হয়, আর হাতের কোথাও ক্রস চিহ্ন শুভ হয় না। এটা সুখী দাম্পত্য জীবনে ইঙ্গিত বহন করে, এটা বলে গেছি। ধরেন, তাহলে প্রশ্নটা আপনাদের স্যার কি করলেন, স্যারের শেখানোর মানসিকতা উম, বৃদ্ধি পাবে কিভাবে, যে এখানে বলতে এইরকম প্রশ্ন যদি আসতো আপনাদের ভিতর থেকে যে স্যার সিলেবাস অনুযায়ী আমরাও এই একটি বিষয়ের উপর এই 10টা প্রশ্ন করেছি স্যার, দেখেন তো এর বাইরে আর কোনো প্রশ্ন করা যায় কিনা, সেই 10টা যদি একটু পড়ে শোনাতেন, স্যারের বুকটা ভরে যেত। যেমন বিপ্লব বাবু এই 500 প্রশ্ন করেছেন, আমি করার কথা বলেছিলাম। তো যদিও অজুহাতই, বিগত 4 দিন ধরে শরীরটা আমার অনেকটাই খারাপ, আমি বলছি। আপনাদের ভিতরে 2-3 জনের সাথে আমার আলাপ হয়েছে, নীরজ স্যারের সাথে তো বারবার আলাপ হয়েছে। তো আমি বলছি আমার শরীরটা খারাপ, তাছাড়া আমি এই ভিডিও করি না 4-5 দিন।
4 দিন ভিডিও করি না। তাহলে ধরেন এটি আমি করতে গেলেই তো আমার কয় ঘন্টা লাগতো, আর টাইপ তো করতেই পারতাম না, আমি তো হাতে লিখতাম, আমি কখনোই টাইপ করতে পারি না, এটা হাতে লিখতাম। তাহলে হাতে লিখলে কতটা ভাবতে হতো, যদিও ভাবতে হতো তথাপিও ধরেন সেখান থেকেও কিছু শিখতাম। আমি তো চাই যে হ্যাঁ কিছু শিখি। তাহলে আপনাদের বিবেচনায় আনতে হবে যে এই অন্তিম মুহূর্তে আপনার কোনো স্যাররা রাগ করবে না, আপনার যাই বলুন না কেন উত্তর দেবে, সব স্যাররাই উত্তর দেবে, কিন্তু আসলে শেষ সময়টা আপনারা কাজে লাগান। যে আমরা আপনাদের সুযোগ দিচ্ছি কিন্তু আপনারা লাগিয়ে নেন, কাজে লাগিয়ে নেন। যে জিনিসটা সহজ সারা দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার ভিডিওতে ইয়েতে থাকতেছে সেটি দিয়ে প্রশ্ন করলেন বৃহস্পতিতে ক্রস থাকলে কি হয়, যা শালা যন্ত্রণা রে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। জিজ্ঞেস স্যার না বলে বললাম না, নেন শুরু করেন। আপনি মৌখিক পরীক্ষা সাজেশন দিয়ে যান, কেউ তো কোনো মৌখিক পরীক্ষা সাজেশন তৈরি করেনি, আপনি দিয়ে যান স্যার, এতে আমাদের কষ্ট নেওয়া যাবে না, আমরা এখন অন্তিমকালে কষ্ট নেব না। তবে এই যে অন্তিমকালে কষ্ট নেব না, না স্যার, তবে আমরা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা কারিকুলাম তৈরি করতেছি, আমরা বুঝিয়ে দেব। এখন কিন্তু আমরা পিছিয়ে আর থাকবো না। 1 মাসের মধ্যে বুঝতে পারবেন যে আমরা কোচিং সেন্টারকে কিভাবে সজ্জিত করেছি, কি করেছি। যে এতদিন যারা কোচিং সেন্টারকে নিয়ে ধরেন অবহেলার চোখে দেখেছেন, যে বা ধরেন ভিন্ন দৃষ্টিতে দেখেছেন, তাদের জন্য আমরা এই কারিকুলামকে নতুন করে সজ্জিত করেছি। তাই সেই সজ্জিতটা আসুক, সময় বলবে যে আসলে কি। যদি সেই 1 মাস 2 মাস বেঁচে থাকি, 1 মাস বেঁচে থাকলেই আপনারা বুঝতে পারবেন, কারণ গাছ ফুটলে তো তার উম চারা দেখেই বোঝা যায় যে সেই গাছটি কি হবে, তো আপনারা তখন বুঝবেন। ছাড়লেন, আপনি চালান। এখানে একটা বিষয় হচ্ছে যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয় বিচার করতে গেলে যে গ্রহের ক্ষেত্রটি আপনারা দেখবেন, সেই গ্রহটির যে কারকতা আছে, কারকতাকে যদি আপনারা বিবেচনা নেন, তাহলে অতি সহজে আপনার হচ্ছে একটা কনক্লুশনে আপনারা বুঝতে পারবেন। যেমন বৃহস্পতি কি অর্থের কারক, তার মানে বৃহস্পতি কিন্তু যদি ক্রস থাকে, তাহলে যে ব্যক্তির মধ্যে যদি আর্থিক সমস্যা দেখাও দেয়, কারণ যে কোনো মানুষের মধ্যে যে কোনো সময় আর্থিক সমস্যা দেখা দিতে পারে, তো সেটা সে রিকভারি করতে পারে, মানে এই হুম সমস্যাটা তার দূরীভূত হয়ে যায়। অর্থাৎ এটা সাময়িক দেখেন, হুম, যে কিছু সময় পরে দেখা গেল যে এই সমস্যা থেকে সে বেরিয়ে আসছে, এটা একটা আশার আলো। আর দাম্পত্য সুখের ব্যাপারটা তো স্যার বলেই দিল, ঠিক আছে, দাম্পত্য সুখের জায়গাটাকে এটা পজিটিভ করে দেয় ক্রস চিহ্ন। তারপরে যেমন বৃহস্পতি হচ্ছে যেমন অর্থের কারক, পর বিদ্যার কারক, তো জ্ঞানের কারক, তো কম বেশি ব্যক্তির বিদ্যা লাভ হয়, কম বেশি ব্যক্তির জ্ঞান লাভ হয়, ঠিক আছে। বৃহস্পতি নির্লিপ্ততার কারক, তো কম বেশি যাদের হাতে ক্রস থাকে তারা হচ্ছে নির্লিপ্ত থাকতে পারে। অর্থাৎ কোনো গঠিত বিষয়, যে বিষয়ে আপনার হচ্ছে ব্যক্তির রিয়াকশন করা উচিত, তো সেই জায়গায় রিয়াকশন না করে শান্ত থাকা, এটা মাঝে মধ্যে সে করতে পারে যদি বৃহস্পতির ক্ষেত্রে ক্রস থাকে। আর যদি বৃহস্পতির ক্ষেত্রটা সেই লেভেলের না থাকে, তাহলে কিন্তু এই জায়গায় ঝামেলা হয়ে যায়। যদিও ঝামেলা হয়ে যায় কথাটা বলতে গেলে আমাদের কি মস্তিষ্ক রেখাটা দেখতে হবে, মস্তিষ্ক রেখা যদি ত্রুটি বিচ্যুত হয় তখনই হঠকারী সিদ্ধান্ত নেই, এটা আমরা বলতে পারি। বিষয়টা ক্লিয়ার হয়েছে সঞ্জয় বাবু? বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। এবার বলুন তো কেউ একজন, যে শনির ক্ষেত্রে যদি তিল থাকে তাহলে কি হতে পারে? প্রশ্নই করলাম, ভাইবা বোর্ডের প্রশ্ন। শনির আমি ক্ষেত্রে তাহলে একটু বলার চেষ্টা করি স্যার, জেগেদেব স্যার। হ্যাঁ করুন। শনিদেবের দেখুন, তিল আছে মানে শনিদেব খারাপ আছে, তো সেক্ষেত্রে শনিদেবের নেগেটিভ যেগুলো ফল আর কি, যে কোনো কাজে ডিলে হওয়া, ঠিক আছে, পরিশ্রমের ফল দেরিতে পাওয়া, তারপরে হচ্ছে হলো একটু অলস ভাব তার মধ্যে থাকতে পারে, তারপরে হচ্ছে হলো বিভিন্ন ধরনের কি বলে, যেমন চাকরিতে যেমন বিভিন্ন ধরনের পরিশ্রম বেশি করতে হচ্ছে, প্রমোশন দেরিতে হচ্ছে, এই ধরনের সমস্যা তার মধ্যে থাকতে পারে, জীবনের স্ট্রাগল একটু বেশি থাকতে পারে, এই ধরনের নেগেটিভ ফলটা তার মধ্যে দেখা দেবে আর কি। হুম, ঠিক আছে। একটা বিষয় হচ্ছে শনি হচ্ছে বাস্তবতার কারক। শনির ক্ষেত্র থেকে আমরা ব্যক্তি কতটা বাস্তবতার অভিজ্ঞতা হবে সেটা আমরা বুঝতে পারি। তো শনির ক্ষেত্রে তিল থাকলে হচ্ছে স্যার বাস্তবতার এই জায়গায় অভিজ্ঞতা একটা হবে। কথা বলা যায় স্যার, যে
প্রচুর পরিশ্রম করছে, কিন্তু সেই পরিশ্রমের ফল যতটুকু পাওয়া উচিত তার সে পাচ্ছে না, শুধুমাত্র এটা তো আমি বললাম। হ্যাঁ হ্যাঁ না, আমি যেটা বলছি বাস্তবতা বোধ ব্যক্তির মধ্যে জাগে। আর বাস্তবতা বোধ কিভাবে জাগে, কিভাবে আপনি বাস্তববাদী হবেন? বাস্তববাদী হবেন হচ্ছে কি, আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি উচট খাইলেন, রাস্তার মধ্যে হাইলেন যে আছে সেটাতে উচট খাইলেন, উচট খেয়ে পড়ে গেলেন, তখন আপনি শিখলেন যে রাস্তায় যেখানে যেখানে আইল্যান্ড আছে সে জায়গায় আটতে গেলে সাবধানে আটতে হবে। তো বৃষ্টির দিনে রাস্তা পিচ্ছিল হয়ে আছে, তো আপনি হাঁটতে গিয়ে পা টিপে টিপে আসছেন। তো প্রথমে কিন্তু পা টিপে টিপে আসছেন না। যখন মা বাবা বলতো ছোটবেলায় যে পা টিপে টিপে আটো, তাহলে পড়ে যাবে, তখন কিন্তু সব বাচ্চা পা টিপে টিপে আটে নাই, কিছু বাচ্চা পড়ে গেছে। তো বাড়ির মধ্যে 5টা বাচ্চার মধ্যে 3টা বাচ্চা পরে গিয়ে ব্যথা পাইয়া শিখছে, আর 2টা বাচ্চা হচ্ছে ওই ব্যথা পাওয়া বাচ্চাদেরকে দেখিয়া তারা শিখছে যে পাটি পেটি পারতে হবে। তো শনি হচ্ছে সেই রকম, মানে হচ্ছে দুঃখটাকে অনুভব করে, শনি দুঃখটাকে অনুভব করাবে, করায়া তারপরে আপনাকে ব্যক্তিকে বাস্তববাদী করবে আর কি, রূঢ় বাস্তবতা যেটা সেটার মধ্যে নিয়ে আসবে। কর্মস্থান এবার শনির ক্ষেত্রে যদি আপনার হচ্ছে খুব সুন্দর একটা লাইন থাকে, খুব সুন্দর একটা রেখা থাকে, তাহলে কি হবে? কেউ একজন বলুন। শনির ক্ষেত্রে খুব একটা সুন্দর লাইন আছে হৃদয় রেখার উপর থেকে, সেটা শনির ক্ষেত্রে গেছে, খুব সুন্দর লাইন। কর্মস্থলে সুফল দেখা দিবে এবং অর্থ আগমন করবে। কে বলতে এটা পারবেন? স্যার পজিটিভ দিকটা আসবে, যেমন তিনি হচ্ছে হলো পরিশ্রমী হবেন না, উনি খুবই পরিশ্রমী হবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো নিজের কাজে সবসময় হলো নিজের কাজে সবসময় কিভাবে বিশ্বাসযোগ্য হবেন, কখনো মানে কাজকে ফেলে রাখবেন না, দিনের কাজ দিনে কমপ্লিট করবেন, ঠিক আছে। তাছাড়া সবার হচ্ছে হলো তারপরে হচ্ছে হলো সবার থেকে সবার প্রিয় হয়, এই ধরনের মানুষ সবার প্রিয় হয়, সাহসী হয়, প্রায় বাস্তববাদী হয়, ঠিক আছে। এই ধরনের জিনিস তার মধ্যে দেখা দিবে। আচ্ছা, ভালো আনসার করছেন। এখন আমার প্রশ্ন হইলো সম্পূরক প্রশ্ন আপনার কাছে, যে এই যে মানে শনির ক্ষেত্রে সুন্দর একটা লাইন থাকা, যেটা হৃদয় রেখার উপর থেকে উঠে শনির দিকে যাবে, তো এই লাইন থাকাটা কি শুভ না অশুভ? লাইনটা থাকা অশুভ তো বলবো না, রবি যেমন রবি রেখা সুন্দর তেমন শনিদেবের রেখাও সুন্দর হওয়ার কথা, ভালো ফলই দেওয়ার কথা, খারাপ তো বলবো না, আমি ভালোই বলবো। ফল তো আপনি বলে দিচ্ছেন, ফল তো আপনি বলে দিচ্ছেন, আপনি তো আর মানে নতুন করে এক কথা থেকে শুনতে পারবেন না। স্যার ওই রেখাটা কি ওই হৃদয় থেকে হ্যাঁ দাদা, হচ্ছে, মানে ওই হৃদয়ের টিকা থেকে কি গোড়াটাকে